শুভ সন্ধ্যা মৃন্ময়, নমস্কার, সুস্বাগতম চ্যানেল ভিশন স্বাস্থ্য জিজ্ঞাসা। আর বেশি কিছু বলার দরকার হয় না, গত 16 বছর ধরে তো আমার পরিচয় আপনারা পেয়ে গেছেন। মানে আমার নাম তো জানে গায়ের পাঁচজনা, কিন্তু তার থেকেও বড় কথা, আমার থেকেও বহুগুণ বেশি পপুলার যিনি আমাদের মধ্যে আজকে রয়েছেন, ডক্টর তন্ময় মণ্ডল, মেডিকেল অঙ্কোলজিস্ট। তন্ময় টিএমএইচ বা টাটা মেমোরিয়ালের স্নাতকোত্তর, সেখান থেকে তার স্নাতকোত্তর স্তরের পড়াশোনা, তারপর এমআরসিপি মেডিকেল অঙ্কোলজি। পেশেন্টরা খুব তন্ময়কে ভালোবাসে, সাবমিসিভ, প্রচুর কথা বলেন এবং ঠিক যেটুকু করা দরকার। কারণ তন্ময় জানেন যে ক্যান্সার মানে একটা পরিবার প্রায় পথে বসে যেতে পারে, তাকে যতটা সুলভে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা বিষয়ে ফিরি। আমরা স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আজকে যতটা পারি, যেটুকু আপনাদের জানলে সুবিধা হবে, কখন কিভাবে কোন পর্যায়ে এলে প্রায় সারিয়ে ফেলা যাবে বা একেবারেই সারিয়ে ফেলা যাবে, কোন বয়স থেকে সচেতন হতে হবে, খাবার দাবারের প্রসঙ্গটাও একটু উঠবে এবং চিকিৎসাটাই বা কীরকম হবে, আমরা গোটাটাই ডক্টর তন্ময় মণ্ডলের কাছ থেকে শুনবো। তন্ময় যুক্ত আছেন প্রখ্যাত একটি কলকাতার হাসপাতালের সঙ্গে। তার সেখানে তো বলা বাহুল্য বলে বলবই বা কেন, কিন্তু আমি না বলেও পারছি না, অজস্র পেশেন্ট এবং তাদের নয়নের মণি তন্ময়। আমি তন্ময়কে ক্যামেরা ফিরিয়ে দিই। তন্ময় শুরুটা করুন ব্রেস্ট ক্যান্সারে, তারপর আমাদের কথোপকথন চলবে। আপনাদের সমস্যা নিয়েই মূলত আমরা আলোচনাটা চালাব। তন্ময়, শুরু করুন। নমস্কার। তো আজকে আমরা কথা শুনবো কিছু ব্রেস্ট ক্যান্সার নিয়ে। ব্রেস্ট ক্যান্সার একটি কমন ক্যান্সার, মহিলাদের মধ্যে যেটি হয়। ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই মোস্ট কমন ক্যান্সার অ্যামাংস্ট ফিমেল। ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়? সবাই বলে বাবা মায়ের তো কারোর হয়নি, ভাই বোনের কারোর হয়নি, তাও কেন আমার হলো। জেনেটিক কারণ অবশ্যই আছে, আরও দিন গেলে আমরা আরও জানতে পারবো যে জেনেটিক কারণ আছে কতটা। কেন কি যত দিন যাচ্ছে ডায়াগনস্টিক্স বা আমাদের রোগ নির্ণয় করার যে পদ্ধতি সেগুলো বাড়ছে, কি কারণে হচ্ছে সেগুলো ধরার আরও বিভিন্ন নতুন টেকনিক্স বা নতুন টেস্টস আবিষ্কার হচ্ছে। তো সেইগুলো দিয়ে আমরা আরও জানতে পারবো যে সত্যি সত্যি জেনেটিক কতটা, কাদের ক্ষেত্রে সেটা বেশি ইম্পর্ট্যান্ট, কাদেরকে সেটার জন্য স্ক্রিনিং করতে হয় সেটা আমরা জানতে পারবো। সেটা যেমন ঠিক, কিন্তু যদি জিজ্ঞেস করেন একটি কারণ যে কী কারণে ব্রেস্ট ক্যান্সার হয়, সেরকম কি স্পেসিফিক কোনো কারণ আছে কি না, সেটা কিন্তু সেরকম কোনো কারণ নেই। যদি বলেন এটিওলজি ইজ আননোন বা ইডিওপ্যাথিক, বেশিরভাগ ব্রেস্ট ক্যান্সারের কারণ হচ্ছে আননোন, এটিওলজি ইজ আননোন। এবারে কি কি কারণে হতে পারে? কিছু হরমোন মিডিয়েটেড অবশ্যই কারণে হতে পারে, যেখানে ইস্ট্রোজেন যদি আমাদের বেশি হয় সেক্ষেত্রে বডিতে যে কোনো কারণে যদি ইস্ট্রোজেন বেশি থাকে সেক্ষেত্রে হওয়ার একটা প্রবণতা থাকে। কারণ কি ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন টাইপ আছে, মানে বিভিন্ন টাইপ বলতে একটা তো বায়োপসি ওয়াইজ বিভিন্ন রকমের ব্রেস্ট ক্যান্সার আছে, কিন্তু আমরা যেভাবে ব্রেস্ট ক্যান্সারকে দেখি তার মধ্যে স্টেজ তো একটা অংশ গেল, সেটা ছাড়া যে অংশটা আছে সেটা হচ্ছে যে রিসেপ্টার। আমরা তিনটে রিসেপ্টার স্টাডি করি, একটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টার, একটা হচ্ছে প্রোজেস্টেরন রিসেপ্টার এবং একটা হচ্ছে HER2/neu বলে একটা রিসেপ্টার হয়। এই তিনটে রিসেপ্টারের মধ্যে কারো ক্ষেত্রে কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ হওয়ার উপরে নির্ভর করে যে ক্যান্সারটা ভালো ধরনের না খারাপ ধরনের, এবং তার ওপরেই নির্ভর করে যে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কী হয়। যেমন জাস্ট একটা উদাহরণ দিই, যে আমাদের ক্ষেত্রে যদি দেখা যায় ইস্ট্রোজেন রিসেপ্টার যদি পজিটিভ, প্রোজেস্টেরন রিসেপ্টার যদি পজিটিভ এবং HER2/neu রিসেপ্টার যদি নেগেটিভ হয়, সেটা হচ্ছে সব থেকে ভালো ধরনের ব্রেস্ট ক্যান্সার। কারণ কি ইটস এ হরমোন মিডিয়েটেড ব্রেস্ট ক্যান্সার, হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। তার ট্রিটমেন্টে হরমোন থেরাপি বিকামস দি মেজরিটি পার্ট, মানে তাদের ক্ষেত্রে আমরা হরমোন থেরাপি দিয়েই ট্রিটমেন্ট করতে পারি। তার সাথে এখন যত আবিষ্কার হচ্ছে দেখা যাচ্ছে কিছু টার্গেটেড ড্রাগস, যেটাকে বলা হয় CDK4/6 ইনহিবিটার, তার 3 রকমের ট্যাবলেট হয়, একটা হচ্ছে প্যালবোসিক্লিব, একটা রাইবোসিক্লিব এবং একটা অ্যাবেমাসিক্লিব। এটা
বেশি দিন হলো আবিষ্কার হয়নি, মানে এই 2016-17 থেকে আমি যেটুকু দেখেছি তখন থেকেই দেখছি, তার আগে আমি খুব একটা বেশি দেখিনি এটা, এবং তার আগে ছিলও না। তো এই ওষুধটা আসার পর দেখা যাচ্ছে হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের সার্ভাইভাল বেড়ে গেছে। মানে আজকের দিনে যদি জিজ্ঞেস করেন স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সারও এই হরমোন থেরাপির সাথে যদি এই টার্গেটেড ড্রাগটা নেয়, সেক্ষেত্রে 5 বছরেরও বেশি বেঁচে থাকে। মিডিয়ান সার্ভাইভাল ইজ মোর দ্যান 60 মান্থস, 5 বছরের বেশি। সেইটা কিন্তু দেখা যাচ্ছে। হয়তো দেখা যাবে পরবর্তীকালে আরও কিছু নতুন ওষুধ আবিষ্কার হবে, সেগুলোতে আরও সার্ভাইভাল বাড়ার চান্স বেশি। এটা গেল একটা সেগমেন্ট যেখানে আমরা দেখলাম যে হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার তাদের আউটকাম কীরকম। নেক্সট একটা সেগমেন্ট, সেটা হচ্ছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। ট্রিপল নেগেটিভ মানে তিনটেই নেগেটিভ, ইস্ট্রোজেনও নেগেটিভ, প্রোজেস্টেরনও নেগেটিভ এবং হার্টনিও নেগেটিভ। এটা হচ্ছে সব থেকে খারাপ ধরনের ব্রেস্ট ক্যান্সার, এবং এটার যদি ইনসিডেন্স ওয়াইজ জিজ্ঞেস করেন যে 100 জন ব্রেস্ট ক্যান্সারের মধ্যে সব থেকে কম কিন্তু এটাই হয়। যদি কোনো স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার দেখেন যেটা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, তাদের আউটকাম খারাপ। তাদের আউটকাম বাড়ানোর জন্য যত দিন যাচ্ছে তাদের আউটকাম বাড়ার শুরু হয়েছে বিকজ অফ নতুন ওষুধ, আরও ওষুধ এসছে। ইমিউনোথেরাপি হচ্ছে এমন একটি ওষুধ যেটা এই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারেতে ভালো কাজ করে। এখন দেখা যাচ্ছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যদি সেরে যাওয়ার মতো থাকে, স্টেজ 1 বা স্টেজ 2 এর ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেক্ষেত্রে আমাদের কেমোথেরাপি আগে দিতে হয়, কেন কি স্টেজ 2 মানে 2 সেন্টিমিটারের বেশি যদি কোনো টিউমার থাকে ব্রেস্টে যেটা ক্যান্সারাস, এবং সেটা যদি অন্য কোনো জায়গায় না ছড়িয়ে থাকে, যেটা আপনার পেট স্ক্যান বা সিটি স্ক্যান করে বুঝি, সেক্ষেত্রে 2 সেন্টিমিটারের বেশি টিউমার যদি সেটা ট্রিপল নেগেটিভ হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করতে হয় এবং তারপরে একটা সার্জারি করতে হয়। সেই যে টিউমার ছোট করার জন্য যে কেমোথেরাপি ইউজ করা হয়, সেই কেমোথেরাপির সাথে ইমিউনোথেরাপি অ্যাড করলে দেখা গেছে যে তার আউটকাম বা সার্ভাইভাল অনেক বেশি, এবং সেটা কিন্তু খুব বেশি দিন পুরনো না, এই 2 বছর কি 3 বছরের মধ্যে আবিষ্কার হওয়া জিনিস, যেখানে বলছে যে যদি আপনারা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে নিও অ্যাডজুভেন্ট বা যেখানে আমরা টিউমার সাইজ ছোট করার চেষ্টা করি, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে তাকে ইমিউনোথেরাপি অ্যাড করা হচ্ছে কেমোথেরাপির সাথে, তার আউটকাম অনেক ভালো। আমার বেশ কিছু পেশেন্ট আছে যাদের দেখা গেছে, মানে 5-6 জনের কথা তো আমার এখনই মনে পড়ছে, যাদের আমরা ইমিউনোথেরাপি ইউজ করেছি এবং পরবর্তীকালে যখন সার্জারি করা হচ্ছে দেখা যাচ্ছে তার কোনো রেসিডুয়াল টিউমার নেই, মানে প্যাথোলজিক্যালি কমপ্লিট রেসপন্স হয়েছে। দারুণ। তো সেইটা হচ্ছে খুবই ভালো এবং খুবই প্রেরণাদায়ক। এমনিতেই বিপজ্জনক ট্রিপল নেগেটিভ। মানে আপনার এখানে আসলে আমরা একটা মানসিক জোর আমাদের আলাদাভাবে হয়ে যায়, মানে যেটা কেমো আমাদের কাবু করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢুকেই যে আপনার হাসি মুখে আসুন বলা, এটার মধ্যে অনেক কিছু আছে। আর কি ক্যান্সার ছিল? ছিল ব্রেস্ট ক্যান্সার। তারপরে আবার 20 বছর বাদে 2021-এ আমার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। ডাক্তারের কাছ থেকে এরকমটা পাওয়া আমাদের কাছে মানে বিশাল ব্যাপার, এবং সেটার জন্য আমরা মানসিক জোর অনেক বেশি পাই। আর আপনার রুম থেকে যে পেশেন্টই বেরোন, তারা সবাই হাসতে হাসতে বেরোন, আমি কারোর চোখের জল দেখি। আপনার মধ্যে একটা বিশাল ব্যাপার আছে, মানে আমাদের কাছে ঈশ্বরের মতো। তো এটাই আমরা চাই যে এইরকম একজন পেশেন্ট, আমরা যার কথা শুনলে সবাই ভয় পায়, সেই রকম পেশেন্টের আপনি হাসি মুখে ট্রিট করতে পারছেন। তারপরে তার 2 সেন্টিমিটারের বেশি টিউমার, সেইটাকে প্রায় রেমিশনে নিয়ে যাওয়া নেহাত মুখের কথা নয়। মানে আমরা ভাবছি এখন, আজ থেকে 4 বছর আগেও কেঁপে যেতাম, কারণ আমার বাড়িতেই এই ঘটনা ঘটেছে। তার সার্ভাইভাল আমরা করেই উঠতে পারিনি, সেটা 5-6 বছর আগের ঘটনা। কিন্তু এখন তো মানে চিকিৎসার সুবিধাটা এখন তিনি যদি পেতেন, তাহলে আরও হয়তো কিছুকাল বেঁচে থাকতেন। এবং আর একটা যেটা পার্ট বলি, যেটা হচ্ছে হার্টনিউ পজিটিভ ব্রেস্ট ক্যান্সার ইজ অলসো নট এ গুড ব্রেস্ট ক্যান্সার। সেটা সেকেন্ড মোস্ট কমন, মানে যদি আমরা কমন, সেকেন্ড কমন এবং থার্ড কমন এর উপরে ডিপেন্ড করি, তার মধ্যে সব থেকে কমন হচ্ছে হরমোন পজিটিভ এবং হার্টনিউ নেগেটিভ, যেটা প্রথমে বললাম। লিস্ট কমন হচ্ছে ট্রিপল নেগেটিভ এবং সব থেকে খারাপ। আর মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে হার্টনিউ পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। হার্টনিউ পজিটিভ তন্ময়, একদম কমপ্লিট রেমিশন বা সারিয়ে ফেলা ব্রেস্ট ক্যান্সারের সম্ভব কি?
ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে, যেটা এখন অনেকেই আসেন আর্লি স্টেজে, তার কারণটা হচ্ছে বিকজ অফ ইনক্রিজড অ্যাওয়ারনেস। যদি একটা ছোট্ট টিউমার ব্রেস্টে যদি বুঝতে পারেন কোনো মহিলা, সেক্ষেত্রে তাদের কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ইনভেস্টিগেট করে দেখা উচিত যে সেটা ক্যান্সার নয় তো। যদি সেটা ক্যান্সার হয়, সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট করলে সেটা কমপ্লিট কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বেশি। এবং তার এটা বলার যুক্তি এটাই যে ব্রেস্ট ইজ এ সুপারফিশিয়াল অর্গান। ব্রেস্ট আপনি এরকম নয় যে ব্রেস্টটা আপনার গলব্লাডারের মতন নয় যেখানে আপনি বুঝতে পারবেন না যে সেটা কি একটা হয়ে গেল। লাংসের মতন নয় যেটা বেশিরভাগ সময় স্টেজ 4-এতে আসে, তার কারণ আপনি বুঝতেই পারবেন না। যখন সেখানে কাশির সাথে রক্ত উঠছে, অলরেডি সে অন্য জায়গাতে চলে যাওয়ার মতন প্রবণতা অনেক বেশি। ব্রেস্ট ক্যান্সার হচ্ছে একটা সুপারফিশিয়াল অর্গান যেটা আপনি হাত দিলে নিজে বুঝতে পারবেন। অতএব ব্রেস্টে যদি একটা টিউমার হয়, সেক্ষেত্রে উনি যদি আগে আসেন, সেই ক্ষেত্রে তাদের চিকিৎসা করলে সম্পূর্ণ কিওর ইজ পসিবল ইন অল টাইপস অফ ব্রেস্ট ক্যান্সার। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 অবশ্যই ইটস কিউরেবল। এবং যত দিন যাচ্ছে আমাদের এখন একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় অলিগোমেটাস্ট্যাটিক। অলিগোমেটাস্ট্যাটিক মানে ধরে নিন আপনার ব্রেস্টে একটা টিউমার আছে, তার সাথে দেখা যাচ্ছে যে লিভারে একটা সেগমেন্টে একটা ছোট্ট টিউমার পড়ে আছে এবং সেটা প্রমাণিত যে সেটা ব্রেস্ট থেকেই এসছে, অন্য বডিতে অন্য কোথাও নেই। আপনি পেট স্ক্যান করে দেখে নিয়েছেন যে অন্য সব সাইটস আর এমটি, খালি শুধু ব্রেস্টে টিউমার, তার হাতের গ্ল্যান্ড সেটা হচ্ছে নর্মাল, তার সাথে লিভারে একটা সলিটারি মেটস। এবং সেটা যদি একটা ভালো ধরনের টিউমার হয়, সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমে সেই টিউমারটাকে অ্যাকচুয়ালি বাই ডেফিনেশন ইটস এ স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার। কেন? ব্রেস্ট ছাড়া তো সে অন্য একটা অর্গানে চলে গেছে। কিন্তু এটাকে আমরা কিন্তু ওয়াইডলি মেটাস্ট্যাটিক আর অলিগোমেটাস্ট্যাটিক মানে সে যেতে শুরু করেছে, কিন্তু সেটা এখন আমরা ট্রিটমেন্ট করে চেষ্টা করি যাতে তাকে একটা কিওরের অবস্থায় নিয়ে যাওয়ার। তো এবারে সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমে কেমোথেরাপি দিয়ে টিউমার সাইজ ছোট করা হয়, তারপরে ব্রেস্ট তো যেমন অপারেশন হবে, তার সাথে যদি লিভারের ওই টিউমারটাও বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে অপারেট করে বাদ দেওয়া হয়, সেটাকে বলা হয় মেটাস্ট্যাটেক্টমি। যদি সেটা অপারেবল অবস্থায় না থাকে, যে খুব ডিপ আছে বা অন্য জায়গায় আছে, সেক্ষেত্রে সেখানে একটা রেডিয়েশন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় স্টিরিওট্যাকটিক রেডিয়েশন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এটা কিন্তু পুরোটাই সার্জারি পরে করা হয়। এবং আমরা যে সিস্টেমিক থেরাপি, যেটা হরমোন থেরাপি হোক বা কেমোথেরাপি হোক, সেটা কিন্তু যতটা ডিউরেশন দেওয়ার দরকার বা টার্গেটেড থেরাপি হোক, সেটা কিন্তু দিতে হয়। সেই জন্য অলিগোমেটাস্ট্যাটিক এখন যেরকম যাচ্ছে যে একটা সাইট বা দুটো সাইট, বা লিভারেতে যদি একটা বা দুটো ছোট থাকলো, বা লাঙেতে একটা যদি ছোট থাকলো, বা বোনসে একটা যদি ছোট থাকলো, সেক্ষেত্রে সেটাকেও আমরা কিওরের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি এবং সেটা সম্ভব। তার মানে যত তাড়াতাড়ি আসবে তত ভালো। যে মুহূর্তে তুমি খুব সুন্দর একটা কথা বললে তন্ময়, যে সুপারফিশিয়াল, এ তো নিজের খুব সহজে বোঝা যায়, ডিপ রুটেড কিছু না। লাংসে হলে বা অন্য কোনো জায়গায় হলে সেটা বোঝা, যখন আপনি বুঝতে পারবেন তখন অনেক সময় চলে গেছে, তখন সেটাকে ঠিক করাও মুশকিল। এটা যখন নিজেই বুঝতে পারছেন সেই মুহূর্তে চলে আসে। কিন্তু আমি একটা লেখার কথা তোমাকে বলছিলাম তন্ময়, স্ট্যাটের মানে আমাদের বিখ্যাত মানুষ, তিনি নিজেও ক্যান্সারের চিকিৎসক, স্লোয়ান ক্যাটারিং মেমোরিয়াল ক্যান্সার সেন্টারের উনি চিফ ফিজিশিয়ান ছিলেন, ডাভিটা। তিনি বলছেন তার ওরকম একটা ক্যান্সার যখন ধরা পড়লো, প্রস্টেট ক্যান্সার, প্রবাবলি ভদ্রলোক লিখছেন, তার একটি সুন্দর বইও বেরিয়েছে সদ্য। তিনি 3 মাস বসে থাকলেন যে কি হবে, এই চিন্তা ভাবনা করতে করতেই 3 মাস পেরিয়ে গেল। তা উনি প্রত্যেককে বলছেন, ওই বইটা উনি লিখেছেনই এই কারণে, যদি আমি 3 মাস আগে চিকিৎসাটা শুরু করতাম তাহলে আমার পরিণতিটা অনেক গুণ ভালো হতো। একজন ক্যান্সার চিকিৎসক হয়ে তিনি এটা সবাইকে জানাতে চাইছেন তন্ময়, মানে বিশ্বখ্যাত ক্যান্সার চিকিৎসক। উনি তো বোধহয় ওই আমেরিকান ক্যান্সার অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট ছিলেন ওয়ান্স, NIH-এর চিফ পেট্রন ছিলেন, মানে বিরাট ব্যক্তিত্ব গোটা আমেরিকাতেই। সেই ভদ্রলোক এত ক্যান্সার পেশেন্ট ঘাঁটার পরে তিনি যখন নিজের ক্যান্সার ধরা পড়ল, তখন তিনিও শেকি হয়ে গেলেন, 3 মাস চুপচাপ। এবং তিনি লিখছেন, ওই 3 মাস সময় আমার যে ক্ষতি হলো, সেই ক্ষতিটা আর পূরণ করা গেল না। তাই সবাইকে বলছেন, যে মুহূর্তে বুঝতে পারবেন সেই মুহূর্তে ডাক্তারবাবুর কাছে চলে আসুন। কারণ কি, আমাদের যে আপনি ভিজিবল ডিজিজ যেটা দেখতে পাচ্ছেন, যে যেটা চোখে দেখা যায়, একটা বড় টিউমার, ওটা চোখে দেখতে পাচ্ছেন বা হাতে ফিল করতে পাচ্ছেন, সেটা তো একটা যেমন পার্ট, সেটাকে তো আপনি বাদ দিতে পারবেন, পুড়িয়ে দিতে পারবেন, কেমো দিতে পারবেন, সেটা যেমন ঠিক। যেটা ইনভিজিবল ডিজিজ, যেটাকে বলা হয় মাইক্রোমেটাস্টাসিস, মানে মাইক্রো লেভেলে, মাইক্রোস্কোপিক লেভেলে কিন্তু
অলরেডি সে বিভিন্ন জায়গায় ছড়ানোর রাস্তা তৈরি করে ফেলছে, সেটাকে বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস, নিও অ্যাঞ্জিওজেনেসিস। নতুন ব্লাড ভেসেল তৈরি করে টিউমারের ভেতরে, সেই ব্লাডের মধ্যে দিয়ে ক্যান্সার সেলস এসে অন্য জায়গাতে যাচ্ছে, অন্য অর্গানে যাচ্ছে, সেটা অলরেডি সেটা তৈরি করা শুরু করে দিয়েছে। তো সেই মাইক্রোমেটাস্ট্যাটিকটাতেই আমাদের মেইন ইস্যু থাকে সিস্টেমিক থেরাপি। যে আমরা বললাম একটা স্টেজ 3 ব্রেস্ট ক্যান্সার, আগে প্রথমে অপারেট হয়ে গেলেন, ধরে নিন অপারেট হয়ে আমার কাছে এলেন, মানে আপনার এখানে আসলে আমরা একটা মানসিক জোর আমাদের আলাদাভাবে হয়ে যায়, মানে যেটা কেমো আমাদের কাবু করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢুকেই যে আপনার হাসি মুখে আসুন বলা, এটার মধ্যে অনেক কিছু আছে। আর কি ক্যান্সার ছিল? ছিল ব্রেস্ট ক্যান্সার। তারপরে আবার 20 বছর বাদে 2021-এ আমার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। ডাক্তারের কাছ থেকে এরকমটা পাওয়া আমাদের কাছে মানে বিশাল ব্যাপার, এবং সেটার জন্য আমরা মানসিক জোর অনেক বেশি পাই। আর আপনার রুম থেকে যে পেশেন্টই বেরোন, তারা সবাই হাসতে হাসতে বেরোন, আমি কারোর চোখের জল দেখি। আপনার মধ্যে একটা বিশাল ব্যাপার আছে, মানে আমাদের কাছে ঈশ্বরের মতো। তো এটাই আমরা চাই যে এইরকম একজন পেশেন্ট, আমরা যার কথা শুনলে সবাই ভয় পায়, সেই রকম পেশেন্টের আপনি হাসি মুখে ট্রিট করতে পারছেন। আপনি যখন আমার কাছে এলেন, আমি দেখলাম আপনার আগেকার অপারেশনের আগের পেট সিটিতে অন্য কোনো জায়গায় ছড়িয়ে নেই, আপনি সার্জন আপনার ওটি করে দিয়েছেন, তারপরে দেখা যাচ্ছে ওটা একটা স্টেজ 3 এর টিউমার বা 2 এর টিউমার। সেক্ষেত্রে আপনার প্রথম প্রশ্নই এটা যে আমি কি সেরে গেছি বা সারবো। আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি যে আপনার রোগ মুক্ত, কেন কি আপনার অপারেশন করে ওই জিনিসটা পুরো বাদ দেওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে আর কেন ট্রিটমেন্ট দরকার, যে কেমোথেরাপি দরকার, টার্গেট থেরাপি দরকার, ইমিউনোথেরাপি দরকার, আদেও দরকার কি না, এবং কী কারণে দরকার সারানোর জন্য। প্রথম অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার রোগ তো সেরে গেছে, তাহলে এই যে ট্রিটমেন্ট অ্যাডিশনাল যেগুলো দেওয়াটা দরকার ইন দি ফর্ম অফ কিমোথেরাপি হোক, হরমোন থেরাপি হোক, টার্গেটেড থেরাপি হোক, দেওয়ার একটাই কারণে দরকার, যাতে আপনার রোগ ফেরত আসার সম্ভাবনাটুকু কমানো যায়, যাতে আমরা মাইক্রোমেটাস্ট্যাটিক ডিজিজটাকে ধ্বংস করতে পারি। যেই জিনিসটা মাইক্রোস্কোপের তলাতেও ধরা পড়ে না, সেটাকে বলা হয় মাইক্রোমেটাস্ট্যাটিক ডিজিজ, যেটা হয়তো অ্যাঞ্জিওজেনেসিস করে অন্য জায়গায় অলরেডি যেতে শুরু করেছে। সেটা কিভাবে বুঝি? স্টেজ 1-এর টিউমার, 1 সেন্টিমিটারের টিউমার বা স্টেজ 1-এর ক্যান্সার, তার মাইক্রোমেটাস্ট্যাসিস হওয়ার সম্ভাবনা কম, সে তুলনায় স্টেজ 3-এর টিউমারের মাইক্রোমেটাস্ট্যাসিস হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে কোন স্টেজের টিউমার থেকে আপনাদের কেমো দেওয়া উচিত কি উচিত না, হরমোন দেওয়া উচিত কি উচিত না, রেডিয়েশন দেওয়া উচিত কি উচিত না। কিন্তু ওই বললাম, টার্গেট ইজ জাস্ট টু ডিক্রিজ দি মাইক্রোমেটাস্ট্যাটিক ডিজিজ, যাতে আপনার রোগ ফেরত আসার সম্ভাবনাটা কমানো যায়, সেটাই টার্গেট। সেটা ছাড়া অন্য কোনো কারণ নেই। আপনাকে বলেই দিচ্ছি যে আপনি রোগমুক্ত। সেক্ষেত্রে আমরা তখন কেমোথেরাপি দিই, রেডিওথেরাপি দিই, এবং যাদের হরমোন পজিটিভ থাকে হরমোন থেরাপি, এখন কিছু কিছু টার্গেটেড থেরাপিও দেওয়া হয় কিছু কিছু কেসেতে। এই হচ্ছে রিগার্ডিং দিস ট্রিটমেন্ট, যেটা কিউরেটিভ সেটিংয়েতে। সেই জন্যই যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আসা উচিত। সার্জারি যদি দরকার হয়, সার্জারি প্রথমে করানো দরকার। যদি সার্জারি না দরকার হয়, তা সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপি দিয়ে টিউমার ছোট করে সার্জারি করানো উচিত। একটা বল পার্ক ট্রিটমেন্টের প্ল্যান বলে দিচ্ছি, যে ক্ষেত্রে আমরা করি যে হরমোন পজিটিভ ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বা যদি HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয়, সেক্ষেত্রে এইগুলো যেহেতু হাই রিস্ক ফেনোটাইপ অফ ব্রেস্ট ক্যান্সার, 2 সেন্টিমিটার ওপরে টিউমার যদি দেখা যায়, সেক্ষেত্রে প্রথম, এবং পেট সিটিতে যদি দেখা যায় যে অন্য কোনো জায়গায় ছড়ায়নি, সেক্ষেত্রে প্রথমে কিন্তু কেমোথেরাপি দিয়ে ডাউন স্টেজ করা উচিত। ডাউন স্টেজ মানে টিউমার সাইজ ছোট করা, সেটা যেমন একটা কাজ। আমরা এটাও বুঝতে পারবো যে সেই টিউমারটাতে যদি অপারেশন করার পরে যদি দেখা যায় যে কোনো রেসিডুয়াল টিউমার বেঁচে নেই, সেক্ষেত্রে দ্যাটস এ গুড বায়োলজি টিউমার। তার ক্ষেত্রে তার পরবর্তীকালে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টটা কী হবে, মেনটেনেন্স থেরাপি কী হবে, সেটা ডিসাইড করাও সহজ। সেই জন্য আমরা দেখে বুঝতে পারি যে এই পেশেন্টটাও ট্রিপল নেগেটিভ, আর একটা পেশেন্টও ট্রিপল নেগেটিভ, কোনটা ভালো বিহেভ করবে, কোনটা খারাপ বিহেভ করবে। যার রোগটা কেমোথেরাপি দিয়ে পুরোটা নির্মূল হয়ে গেছে, তারপরেও কিন্তু বার করতে হচ্ছে, আর আরেকজনের কেমোথেরাপি দেওয়ার পর, ইমিউনোথেরাপি দেওয়ার পর পুরোটা নির্মূল হয়নি, বার করার পরেও কিছুটা রেসিডুয়াল টিউমার পড়ে আছে, বের করে দিয়েছেন কিন্তু কিছুটা পড়ে আছে। সেক্ষেত্রে এনার বায়োলজি ওয়াইজ আর এনার বায়োলজি ওয়াইজ টিউমারেতে ডিফারেন্স আছে। তাই জন্য এনাকে যার পড়ে আছে তাকে আরও কিছু অ্যাডিশনাল ট্রিটমেন্ট দেওয়া দরকার। সেজন্যই ট্রিপল নেগেটিভ এবং HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার মোর দ্যান 2 সেন্টিমিটার্স আর একটা হায়ার রিস্ক, তাদের ক্ষেত্রে আগে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি দিয়ে
টিউমার ছোট করুন, রেসপন্স দেখুন, বায়োলজিটা বুঝুন, তারপরে অ্যাডজুভেন্ট থেরাপিটা প্ল্যান করাটা অনেক বেশি বেটার। এবং আজকালকার দিনে ইউরোপিয়ান গাইডলাইন্স বলুন, এনসিসি ন্যাশনাল ইউএস গাইডলাইন্স বলুন, বিভিন্ন গাইডলাইন্সে এটাই বলে যে দিস এনি টিউমার মোর দ্যান 2 সেন্টিমিটার ইফ ইটস আ হাই রিস্ক ইট শুড বি গিভেন আ কেমোথেরাপি ফার্স্ট। এখন বহু মানুষের প্রশ্ন থাকে, ডাক্তারবাবু আমি কার কাছে যাব? 3 ধরনের অঙ্কোলজিস্ট তারা শুনেছেন, কিন্তু এইটা গুলিয়ে যায়। প্রথম মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে আসতে হবে, যাই হোক না কেন তিনি ডোমেনটা ঠিক করে দেবেন, কখন সার্জারি দরকার, কখন রেডিয়েশন দরকার। এইটা একটু ছোট্ট করে আমরা শুনে নিতাম। এবারে দেখুন, যদি ব্রেস্টে একটা টিউমার হয় সেটা যে ক্যান্সারাসই হবে সেরকম তো কথা না, এবং তাই জন্যই প্রথমেই যেখানে যান সেটা হচ্ছে সার্জন। ব্রেস্টে টিউমার হয়েছে, একটা টিউমার মানেই সার্জারির কাছে যাও। সেটা আপনার ফোঁড়াও হতে পারে, সেটা আপনার অ্যাবসেসও হতে পারে, সেটা আপনার বিনাইন কোনো ব্রেস্ট ডিজিজ হতে পারে, সেটা ম্যালিগনেন্টও হতে পারে। সার্জেনের প্রথম কাজ হচ্ছে বায়োপসি করা, যদি দরকার পড়ে একটা ম্যামোগ্রাফি করা, এবং তারপরে দেখে নেওয়া যে সেটা ক্যান্সারাস কি নন ক্যান্সারাস। যদি ক্যান্সারাস হয় আইডিয়ালি একটা টিউমার বোর্ডে ডিসাইড হওয়া উচিত যে আগে এটা করা কেমো দেওয়া উচিত না আগে সার্জারি করা উচিত। এবং এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম, মোর দ্যান 2 সেন্টিমিটার, হাই রিস্ক টিউমার, সেক্ষেত্রে তারা কিন্তু মেডিকেল অঙ্কোলজির একটা ওপিনিয়ন নেওয়া উচিত। একটা অঙ্কোলজির 3টে ডোমেন, একটা সার্জিক্যাল অঙ্কোলজি যারা সার্জারি করে, রেডিয়েশন অঙ্কোলজি যারা রেডিয়েশন দেয়, এবং মেডিকেল অঙ্কোলজি যারা কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড মানে সিস্টেমিক থেরাপি নিয়ে যারা ডিল করে। সেই জন্যই তারপরে তার একটা মেডিকেল অঙ্কোলজি ওপিনিয়ন নেওয়া উচিত যে শুড বি গো ফর ফার্স্ট সার্জারি অর শুড বি গো ফর ফার্স্টে কেমোথেরাপি। কিন্তু এই ফিগারগুলো মোটামুটি সব সার্জেনই জানে, তো জেনারেলি সবাই সার্জেনের কাছেই প্রথমে যায় এবং সেখান থেকেই প্ল্যানটা ডিসাইড হয়ে যায় একটা মেডিকেল অঙ্কোলজিস্ট ওপিনিয়ন নিয়ে যে আগে কি হবে বা না হবে। আইডিয়ালি টিউমার বোর্ডে করলে সব থেকে ভালো, যেখানে সবাই থাকবে, সবার উপস্থিতিতে গোটা ব্যাপারটা পেশেন্টের কাছে পরিষ্কার করে বলে দেওয়া হবে। কিন্তু অনেক সময় দেখা যায় পেশেন্ট পৌঁছতে পারছে না, যেহেতু তার হয়তো যাওয়ার বা সে জানেও না, সেই অ্যাওয়ারনেসটাও নেই। তাহলে যদি মেডিকেল অঙ্কোলজিস্ট থেকেই শুরু হয় তাহলে তো সব থেকে ভালো হওয়ার কথা, সব থেকে ভালো হবে। হ্যাঁ, কারণ সে ডোমেনটাকে পুরো ক্লিয়ার করে দিতে পারবে যে এইবার আপনি ওখানে যান, এইবার রেডিয়েশনে যান, কি এইবার সার্জারিতে যান। সার্জারি সবসময় দরকার হবে তো এমনও নয়। হ্যাঁ, যদি স্টেজ 4 হয় সার্জারি দরকার হবে না অবশ্যই, কারণ কি স্টেজ 4-এ তো রোগটা অন্য জায়গায় ছড়িয়ে আছে। 1, 2, 3 তিনটেতেই সার্জারি দরকার হবে। সার্জারি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ব্রেস্ট ক্যান্সার। সব ক্যান্সারের ক্ষেত্রে যদিও ঘটনাটা একরকম নয়, কিন্তু সব ক্ষেত্রেই মেডিকেল অঙ্কোলজি থেকে শুরুটা হলে তিনি আপনাকে পুরো ছবিটা ভালো করে এঁকে দিতে পারবেন যে এখানে যাওয়া দরকার, কি রেডিয়েশন আগে সার্জারি পরে, অথবা সার্জারি আগে রেডিয়েশন পরে। এই যে প্রোটোকলটা, রেজিমটা, কিভাবে চিকিৎসাটা হবে সেটা একজন মেডিকেল অঙ্কোলজিস্টের পক্ষে করে দেওয়াটা, ছকে দেওয়াটা সব থেকে সুবিধার, এবং সেটাই সারা পৃথিবীতে হয়ে থাকে। আমাদের এখানে নানা রকম অপ্রতুলতার কারণে হয়তো আপনার হাতের কাছে নেই বলে মেডিকেল অঙ্কোলজিস্ট বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু যাই হোক না কেন, মেডিকেল অঙ্কোলজি একটা প্রধান এবং মুখ্য ভূমিকা যে কোনো ক্যান্সারই পালন করবে। মানে আপনার এখানে আসলে আমরা একটা মানসিক জোর আমাদের আলাদাভাবে হয়ে যায়, মানে যেটা কেমো আমাদের কাবু করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢুকেই যে আপনার হাসি মুখে আসুন বলা, এটার মধ্যে অনেক কিছু আছে। আর কি ক্যান্সার ছিল? ছিল ব্রেস্ট ক্যান্সার। তারপরে আবার 20 বছর বাদে 2021-এ আমার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। ডাক্তারের কাছ থেকে এরকমটা পাওয়া আমাদের কাছে মানে বিশাল ব্যাপার, এবং সেটার জন্য আমরা মানসিক জোর অনেক বেশি পাই। আর আপনার রুম থেকে যে পেশেন্টই বেরোন তারা সবাই হাসতে হাসতে বেরোন, আমি কারোর চোখের জল দেখি। আপনার মধ্যে একটা বিশাল ব্যাপার আছে, মানে আমাদের কাছে ঈশ্বরের মতো। তো এটাই আমরা চাই যে এইরকম একজন পেশেন্ট, আমরা যার কথা শুনলে সবাই ভয় পায়, সেই রকম পেশেন্টের আপনি হাসি মুখে ট্রিট করতে পারছেন। 3 জন থাকবেন তখনই যখন বেশ খানিকটা গুরুতর হয়েছে বহু ক্ষেত্রে, কারণ আমরা দেখছি এখন বলা হচ্ছে 2/3 ক্যান্সার প্রায় কিছু করতেই হয় না, নিজে থেকেই নাকি সেরে যায়, এরকমও একটা গবেষণালব্ধ ফল এসেছে। তো সেক্ষেত্রে মেডিকেল অঙ্কোলজিস্ট মানে তন্ময় যেখানে রয়েছেন, তন্ময় মেডিকেল অঙ্কোলজিস্ট, তিনি কিন্তু এই যে এত সুন্দর করে আপনাদের বোঝালেন, সামনাসামনি হলে তো আরও ভালো বলতে পারবেন। সুতরাং তার কাছে সর্বাগ্রে চলে যাওয়া, তার পরামর্শটা নেওয়া, হতেই পারে বিনাইন, নিষ্পাপ, কিন্তু তার কাছে প্রথমে যাওয়া।
আজকে ঘড়ি টিকটিক করে জানাচ্ছে আর সময় নেই, আমাদের স্টুডিও ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। বিদায়, নমস্কার। সকলে খুব ভালো থাকবেন এবং ক্যান্সারকেও বাগ মানানো যায়, আমরা সেই মেসেজটা দিতে চাইছি। আবার দেখা হবে সামনের রবিবার ঠিক এই সময়। নমস্কার।